জৈব যৌগ। তোমরা জৈব যৌগর নাম অনেক আগেই শুনেছ, যেমন জৈব সার, জৈব কীটনাশক, আবার জৈব গ্রিনহাউস গ্যাস। আজ এই জৈব অর্থাৎ জৈব যৌগ সম্পর্কে কিছু ধারণা নেব। জৈব যৌগ সম্পর্কে ধারণা করতে গেলে আমাদের অনেকটা পিছনে ফিরে চলে যেতে হবে, সেই সৃষ্টির আদি পর্বে। আমরা জানি পৃথিবীর সৃষ্টি নাকি সূর্যের একটা অংশ থেকে হয়েছিল। তারপর পৃথিবী সৃষ্টির আদি পর্যায়ে পৃথিবী ছিল একটা গ্যাসীয় পিণ্ড। ধীরে ধীরে ঠান্ডা হলো, বরফ এলো, পরিবেশে বাতাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এইসব গ্যাসগুলো এলো। তারপর পৃথিবীতে সৃষ্টি হলো জল। সেই জলেই নাকি প্রথম জীবনের অস্তিত্ব পাওয়া গেছে। তোমরা সকলেই জানো, প্রথম জীবন বলতে সবুজ উদ্ভিদকে আমরা বুঝি। তারপর সারা পৃথিবী সবুজে ভরে যেতে লাগলো। আস্তে আস্তে প্রাণের উদ্ভব ঘটল। এককোষী প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বহুকোষী প্রাণী, এইভাবে প্রাণীর বিবর্তনের মধ্য দিয়ে আজকের পৃথিবীতে আমরা পৌঁছেছি। মানুষেরও এমনি করেই বিবর্তন ঘটেছে। দিন দিন, যুগ যুগ ধরে মানুষও বিবর্তিত হতে চলেছে। যাক, আমরা তো জানলাম পৃথিবীতে প্রাণের উৎসের কথা। প্রাণ মানেই সেখানে রয়েছে জীবন, অর্থাৎ স্পন্দন, বেড়ে ওঠা, তারপরে মৃত্যু। এই রকমেরই জীবদেহে বা জীবজগতের বা প্রাণীদেহ মারা যাওয়ার পর তারা বিভিন্ন যৌগে পরিবর্তিত হয়। সেই থেকেই জৈব যৌগের কথাটা এসেছে। অর্থাৎ জৈব যৌগ বলতে আমরা জীবদেহ থেকে পাওয়া যৌগকেই বুঝি। সভ্যতার আদিম যুগে মানুষ প্রকৃতির উপাদান, উদ্ভিদ ও প্রাণী জগতের অনেক কিছু খাদ্য, পানীয় বা অন্যান্য ব্যবহারযোগ্য পদার্থ হিসাবে ব্যবহার করত। এইসব পদার্থ উদ্ভিদ বা প্রাণী জগৎ থেকে উৎপন্ন বলে এদের জৈব পদার্থ বলা হয়। এবং অন্যদিকে নিষ্প্রাণ খনিজ পদার্থ বা বিভিন্ন জড়বস্তু হতে প্রাপ্ত পদার্থগুলিকে অজৈব পদার্থ বলা হয়। এবার জৈব যৌগ আবিষ্কারের একটু ইতিহাস জেনে নিই। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন যে উদ্ভিদ ও প্রাণীদেহে উপস্থিত প্রাণশক্তির সাহায্য ছাড়া জৈব যৌগগুলিকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়।
1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি করে দেখান যে প্রাণশক্তির সাহায্য ছাড়াই জৈব যৌগ প্রস্তুত করা যায়। এরপর বিজ্ঞানী কোলবে 1845 খ্রিস্টাব্দে এবং বিজ্ঞানী বার্থেলো যথাক্রমে অ্যাসিটিক অ্যাসিড ও মিথেন প্রস্তুত করে প্রাণশক্তি তত্ত্বের অসারতা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি বলতে চাইলেন প্রাণশক্তি ছাড়াও জৈব যৌগ তৈরি করা সম্ভব। পরবর্তীকালে ল্যাভোসিয়াস এবং আরও অনেক বিজ্ঞানী নিশ্চিতভাবে প্রমাণ করেন যে কার্বন সমস্ত জৈব যৌগের উপাদান। তবে জৈব যৌগে কার্বন ছাড়াও রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, এমনকি কিছু কিছু ধাতব মৌলের উপস্থিত থাকে। তাই কার্বন গঠিত যৌগকে জৈব যৌগ এবং কার্বন গঠিত যৌগের রসায়নকে বলা হয় জৈব রসায়ন। উল্লেখ্য, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, সায়ানেট ইত্যাদি যৌগগুলিতে কার্বন উপস্থিত থাকলেও এগুলিকে জৈব যৌগ বলা হয় না। জৈব ও অজৈব যৌগের ধর্মাবলীর পার্থক্য। অর্থাৎ আমরা জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই জৈব যৌগ। জৈব যৌগ মানেই তাতে কার্বন পরমাণু থাকবেই, অর্থাৎ জৈব যৌগগুলিতে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। অজৈব যৌগে কার্বন পরমাণু থাকতেও পারে, নাও পারে। কিছু কিছু অজৈব যৌগ আছে যেগুলোতে কার্বন পরমাণু থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইসালফাইড। এরা অজৈব যৌগ বটে, কিন্তু এদের কার্বন পরমাণুটা এদের মধ্যে আছে। কিন্তু আরও অজৈব যৌগ আছে যাদের মধ্যে কার্বন পরমাণু থাকে না, যেমন সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। এর মধ্যে কার্বন পরমাণু থাকে না, তাই এটা অজৈব যৌগ। 2 নম্বরে, বেশিরভাগ জৈব যৌগই সমযোজী যৌগ প্রকৃতির হয়, অর্থাৎ জৈব যৌগগুলি সমযোজী যৌগ। অন্যদিকে অজৈব যৌগগুলি সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকারই হতে পারে। তাহলে কি বলা হলো? জৈব যৌগগুলি কেবলমাত্র সমযোজী হবে, কিন্তু অজৈব যৌগগুলি সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকারই হতে পারে। 3 নম্বর, জৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগগুলি সাধারণত পোলার দ্রাবকে, যেমন জল, অর্থাৎ জলে অদ্রাব্য। পোলার দ্রাবকে এরা অদ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবক যেমন হচ্ছে ইথার, বেনজিন, এইগুলোতে দ্রাব্য। অর্থাৎ জৈব যৌগগুলি পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য নয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবক বা নন পোলার দ্রাবকে দ্রাব্য। অন্যদিকে অজৈব যৌগগুলি সাধারণত পোলার দ্রাবকে দ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবকে
দ্রাব্য নয়, অদ্রাব্য। উদাহরণস্বরূপ আমরা বলতে গেলে বুঝি যে জৈব যৌগগুলি, যেমন ধরা যাক যে ন্যাপথলিন। ন্যাপথলিন এক প্রকারের জৈব যৌগ। ওটা জলে দিলে কিন্তু গুলবে না, অথচ ওটা বেঞ্জিনে দিলে গুলে যাবে। অর্থাৎ ন্যাপথলিন জৈব যৌগ, জলে অদ্রাব্য কিন্তু বেঞ্জিনে দ্রাব্য। অপরদিকে আমরা একটা অজৈব যৌগের কথা ভাবি, যেমন সাধারণ লবণ। ওটা কিন্তু পোলার দ্রাবক বা জল বা ধ্রুবীয় দ্রাবক যেটাকে বলা হচ্ছে, জলে দ্রাব্য, কিন্তু ওটা নন পোলার দ্রাবক, যেমন বেঞ্জিন, কেরোসিন, ইথার। এতে কিন্তু সাধারণ লবণ দ্রবীভূত হয় না। তাহলে কি দেখলাম? জৈব যৌগগুলি পোলার দ্রাবকে অদ্রাব্য, নন পোলার দ্রাবকে দ্রাব্য, কিন্তু অজৈব যৌগগুলি পোলার দ্রাবকে দ্রাব্য, নন পোলার দ্রাবকে অদ্রাব্য। পরের পয়েন্ট, জৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। আবার বলছি, জৈব যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। অপরদিকে অজৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি হয়। পরের পয়েন্ট, অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, জৈব যৌগগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় সাধারণত তড়িৎ পরিবহন করে না। কিছু ব্যতিক্রম আছে জৈব অ্যাসিড তাদের মধ্যে। অর্থাৎ জৈব যৌগগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। অজৈব যৌগগুলি কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। পরের পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, বহু সংখ্যক যৌগ সমবায়তা দেখা যায় জৈব যৌগগুলির মধ্যে। অর্থাৎ জৈব যৌগগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। পরে আমরা জানব ক্যাটিনেশন ধর্ম কী। বহু সংখ্যক কার্বন পরমাণু যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করতে পারে। অর্থাৎ জৈব যৌগগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, কিন্তু অজৈব যৌগগুলির মধ্যে ক্যাটিনেশন ধর্ম বা স্বল্প সংখ্যক যৌগ সমবায়তা দেখায়, অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না। পরের পয়েন্ট, জৈব যৌগের বেশিরভাগই দাহ্য প্রকৃতির, অর্থাৎ পুড়তে পারে, তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, কিন্তু অজৈব যৌগগুলি বেশিরভাগই অদাহ্য প্রকৃতির, অর্থাৎ এরা সহজে আগুন ধরে না। লাস্ট পয়েন্ট, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, জৈব যৌগের পলিমার গঠন করা যায়। অর্থাৎ জৈব যৌগ পলিমার গঠন করতে পারে, কিন্তু অপরদিকে আমরা দেখছি অজৈব যৌগগুলি পলিমার গঠন করতে পারে না। পলিমার কী জিনিস সেটা আমরা পরের দিকে দেখব। এই গেল জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য। এবার আমরা দেখব কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটিনেশন ধর্ম। কার্বন পরমাণু। কার্বন পরমাণুতে মোট 6টি ইলেকট্রন থাকে। তার মধ্যে প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন এবং বাইরের কক্ষপথে থাকে 4টি ইলেকট্রন। অর্থাৎ কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকায় এর অষ্টক পূর্তির জন্য আরও 4টি ইলেকট্রন দরকার। কার্বন তীব্র তড়িৎ ধনাত্মক বা তীব্র
তড়িৎ ঋণাত্মক মৌল নয়। তাই কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষের 4টি ইলেকট্রন বর্জন করে C4+ আয়নে বা সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ করে C4- আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায় না। অর্থাৎ কার্বন আয়নীয় যৌগ গঠন না করে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে অন্য পরমাণুর সঙ্গে সমযোজী যৌগ গঠন করে। তাই কার্বনের 4টে যোজ্যতা দেখা যায়। 1874 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভান্ট হফ ও লা বেল কার্বন ঘটিত কিছু জৈব যৌগের ধর্ম সংক্রান্ত পরীক্ষালব্ধ ফলাফলের ব্যাখ্যা করার জন্য কার্বনের যোজ্যতার সমচতুস্তলকীয় মডেলের প্রস্তাবনা করেন। তাঁদের মতে কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। এটা প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কার্বন পরমাণুটি একটি কাল্পনিক সমচতুস্তলকের কেন্দ্রে অবস্থিত ও 4টি যোজ্যতা ওই চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। আবার বলছি, কার্বন পরমাণুটি একটি কাল্পনিক সমচতুস্তলকের কেন্দ্রে অবস্থিত ও 4টি যোজ্যতা ওই চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। চতুস্তলক এই রকম দেখতে, এর 4টি তল আছে, সেই জন্য একে চতুস্তলক বলে। এই চতুস্তলকেরই কেন্দ্রে কার্বন আছে ধরে নেওয়া হচ্ছে। 3 নম্বর, যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। সরলতম জৈব যৌগ মিথেনের কার্বনের 4টি যোজ্যতার সমচতুস্তলকীয় বিন্যাস আমরা চিত্রে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে কার্বনের চতুস্তলকীয় মডেল। আর মিথেন হচ্ছে একটা জৈব যৌগ। মিথেন কেমন ধরনের গঠন হয়, মিথেনের মাঝখানে কার্বন পরমাণু আছে এবং মিথেনের 4টে হাত আছে, সেই প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন পরমাণু আছে এবং যে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধন দুটি কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন আর একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন, এই দুটি বন্ধন কোণের মান মানে এই কোণ দুটির মান 109 ডিগ্রি 28 মিনিট। এরপর কার্বনের ক্যাটিনেশন ধর্ম, যেটা আমরা আগেই শুনেছি পার্থক্যের সময়, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী? যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন অর্থাৎ এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। কার্বনের গঠন
যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব কার্বন পরমাণুগুলো পরপর একে অপরের সঙ্গে সুশৃঙ্খল বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, পরপর যুক্ত হয়েছে। কখনো একটা চেনের মতো তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে মুক্তভাবে শাখাহীন, শাখা প্রশাখা তার মধ্যে নেই। আবার কখনো বদ্ধ শৃঙ্খল গঠন হয়েছে, অর্থাৎ ঠিক চেনের মতো নয়, ওরা গোল মতো বা ষড়ভুজের মতো একটা আকৃতি নিয়েছে। এই ধরনের কার্বনের শৃঙ্খল গঠন করাগুলোকে বা যেভাবে গঠিত হয় কার্বনের মতো কার্বন কার্বন শৃঙ্খল, সেই কার্বন কার্বন শৃঙ্খলগুলিকেই যে ধর্মের জন্য গঠিত হয় তাকেই বলা হবে ক্যাটিনেশন ধর্ম। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বন যুক্ত আছে, একটা বন্ধন বা দুবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। আবার পরের আবার কার্বন পরমাণু যুক্ত আছে। এইভাবে একটা শৃঙ্খল গঠিত হয়েছে। এগুলো হতে পারে শাখাহীন শৃঙ্খল, আবার হতে পারে শাখাযুক্ত শৃঙ্খল, আবারও হতে পারে বদ্ধ শৃঙ্খল। আমরা 3 ধরনের উদাহরণ এই ছবিতে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে শাখাহীন মুক্ত শৃঙ্খল, শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল, এবং 3 নম্বরটা হলো কার্বন পরমাণুর বদ্ধ শৃঙ্খল। আবার বলছি, শাখাহীন মুক্ত শৃঙ্খল, শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল, আর একটা হলো কার্বন পরমাণুর বদ্ধ শৃঙ্খল। তাহলে আমরা দেখলাম ক্যাটিনেশন ধর্ম কী, অর্থাৎ কার্বন পরমাণুগুলির মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনটা একটু দীর্ঘকায় হতে পারে, একটু বড় হতে পারে। এই ধরনের যুক্ত হওয়ার যে বৈশিষ্ট্য তাকেই বলা হবে